তোকে মদ খেতে না বলেছি না? কেন তুই মদ খেয়েছিস? ঝামেলা করবি? তোকে বলেছি কেন ঝামেলা করবি? মদ খেয়েছিস রোজ। তুই সাহস করতে এই কি আছে এখানে? কি আছে? চুপ কর, চুপ কর। কি নিয়ে ঝামেলা করছিস? চুপ কর, সর, চুপ কর। দেখুন না, প্রতিদিন মদ খেয়ে আমার সাথে ঝামেলা করে। চুপ কর। রোজ রোজ মদ খেয়ে ঝামেলা করিস কেন? স্যার 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 ওদিকে কি? একটা লাশের কাটা পা পড়ে আছে স্যার। কোথায়? স্যার ওদিকে। চলো চলো চলো। কে দেখেছে আগে? স্যার উনি। স্যার এদিকে ওরা মারামারি করছিল, ওইটা দেখবার জন্য আমি এদিকে এসেছিলাম, তখন এই পাটা দেখতে পেলাম। মোড়ে মোড়ে এটা তো একটা পা। আমার মনে হচ্ছে এর আরো বডি পার্টস ট্র্যাকের আশেপাশে পাওয়া যাবে, একবার চেক করতে হবে। 2014 সালের 21শে ফেব্রুয়ারি মুম্বাই পুলিশ বোরিভালি এবং কান্দিভালির মাঝখানে একটা মানুষের কাটা পা পেল। শরীরের বাকি অংশের সন্ধান পুলিশ প্রাণপণে শুরু করল। বোরিভালি থেকে বিরারের মধ্যে বিভিন্ন স্টেশনের ট্র্যাকের পাশে শরীরের বাকি অংশ পাওয়া গেল, শুধু মাথা ছাড়া। যে এই খুনটা করেছিল সে চেষ্টা করেছিল যাতে মানুষটাকে শনাক্ত করা না যায়, এই জন্য লোকটাকে টুকরো টুকরো করে নানা জায়গায় ফেলে দেয়। পুলিশের জন্য বিনা মুখের একটা লাশ এক সমস্যা, এক ধাঁধার সমাধানের মতো ছিল। কে ছিল এই ব্যক্তি যাকে নৃশংসভাবে মারা হয়েছে এবং কেন? ঠিক কতখানি ঘৃণা করলে কোনো মানুষকে এভাবে মারা যায়? বা হয়তো মানসিকভাবে সে অসুস্থ ছিল, কিন্তু সে যেই হোক খুব চালাক ছিল। তবে পুলিশও হার স্বীকার করেনি, আর তারা তাদের তদন্ত জারি রাখল। স্যার এই সব টুকরোগুলো একটা বডিরই, আর এই মৃত্যুটা 2-3 দিন আগেই হয়েছে। ওর বডি থেকে এমন কিছু পাওয়া গেছে যেটা থেকে ওর পরিচয় সম্পর্কে আমরা কিছু জানতে পারি? হ্যাঁ পেয়েছি স্যার। এর এই হাতে একটা সার্জারি দেখতে পেয়েছি স্যার, এলবো রিপ্লেসমেন্ট সার্জারি। আর তার সিরিয়াল নম্বরে আপনি জানতে পেরে যাবেন যে এই সার্জারি কবে পারফর্ম করা হয়েছে, কে কোথায় কিভাবে পারফর্ম করেছে। কি নাম্বার ওটার? স্যার নাম্বার হলো CKR 00114201। ইন্সপেক্টর, এই জয়েন্ট সার্জারিটা 4 ডিসেম্বর 2011 হয়েছিল, আর পেশেন্টের নাম হলো মিস্টার সন্তোষ সাতস্কার। ডক্টর, আমি কি এই সন্তোষ সাতস্কারের অ্যাড্রেসটা পেতে পারি? নিশ্চয়ই পেতে পারেন, শুধু তার জন্য আপনাকে রিসেপশনে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ ডক্টর। এই কৌটোগুলো যে আমি কোথায় রাখলাম? মা, লঙ্কা 200 টাকা কিলো হয়ে গেছে, রোজ জিনিসের দাম বাড়ছে। তাহলে আমি কি করব? দাম যতই বাড়ুক খেতে তো হবেই। তুমি তরকারিটা একটু দেখো তো। হ্যাঁ দেখছি। মা তাড়াতাড়ি করো না, আমার কলেজের জন্য লেট হচ্ছে তো। দেখ, আমার দুটো হাত, বুঝেছিস? দুটো হাত দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করছি। মা শোনো না। হ্যাঁ, কি হয়েছে? এই চেকটা একটু সই করে দাও। আর শোনো, আমাদের 3-4 জন কাস্টমার না মিল ক্যান্সেল করতে বলেছে। কেন? তুমি রোজ একই সবজি পাঠাও ওদের, এক খাবার খেয়ে ওরা বিরক্ত হয়ে গেছে। একটু আগে তুই বললি না লঙ্কার দাম বেড়ে 200 টাকা হয়ে গেছে? এখন ও যে টাকাটা দেয় সেই টাকা দিয়ে এর চেয়ে বেশি কি দিতে পারি? নিজের টাকা দিয়ে ওদেরকে খাবার খাওয়াবো নাকি? নে নিয়ে নে, তাড়াতাড়ি ধর। মা শোনো না, আমার কাছে বিজনেসের জন্য একটা ভালো আইডিয়া আছে। এই দেখ, তোর বিজনেসের যে আইডিয়াটা না, সেটা মাথা থেকে সরিয়ে দে। এখন তোর এই বয়স নয়, শুধু পড়াশোনায় মনোযোগ, বুঝেছিস? হলো তোমার, এদিকে দাও আমাকে। রোজ সকালে একই ঝামেলা, আর ভালো লাগে না। সাবধানে। আসি আমি। অমিত, এই দেখ, এই নে তোর আজকের খরচা। মা সাবধানে যাস। নে, যা বাবা, অনেক কাজ আছে। এটা কি সন্তোষ সাতস্কারের বাড়ি? মা, কি হয়েছে রে? যা, তুই চিন্তা করিস না, কলেজে তো দেরি হচ্ছে না। যা, আমি দেখে নিচ্ছি। আপনার জন্য একটা খারাপ খবর আছে। কি? আমরা সন্তোষ সাতস্কারের লাশ পেয়েছি।
কি স্যার, কিন্তু ও তো মারা গেছে 1 বছর হয়ে গেছে। কি? হ্যাঁ। এটা কি করে সম্ভব? মরেছে একটা লোক 2 বার মরেছে। তুমি রিপ্লেসমেন্ট নাম্বারটা ঠিক মতো নিয়েছিলে তো? হতে পারে রিপ্লেসমেন্ট নাম্বারের জন্য এই ভুল ইনফরমেশন পেয়েছো। আরো একবার চেক করো। ডক্টর চৌহান, এই সন্তোষ সাতস্কারের সার্জারি কে আর কবে করেছিল? ওনার সার্জারিটা আমিই করেছিলাম, কিন্তু অনেকদিন হয়ে গেছে বলে পরিষ্কার করে কিছু মনে নেই। স্যার, আমার মনে হচ্ছে সাতস্কারের ফ্যামিলি মিথ্যে কথা বলছে। স্যার, এটা কি করে হতে পারে যে সন্তোষ সাতস্কার 1 বছর আগে মারা গেছে আর আমাদের রেকর্ড অনুযায়ী 15 দিন আগে আবার মারা গেল? এই সন্তোষের মাথাটা একবার পাওয়া গেলে পরিচয়টা খুব সহজে পাওয়া যেত, কিন্তু মরে কিছু না কিছু তো করতেই হবে এই পরিবারের মিথ্যাটাকে ধরার জন্য, যাতে এটা সহজেই প্রমাণ করা যায় যে এই লাশটা সত্যি সন্তোষেরই। একটা কাজ করো মোরে। আচ্ছা, তোমার বাবা কি কাজ করতেন? স্যার, উনি ওয়াটারপ্রুফিং এর কাজ করতেন, আর ওনার কাজের জন্য অনেক জায়গায় ঘুরতে হতো। সেদিনও উনি শহরের বাইরে কাজের জন্য গেছিলেন। রাতে আসার কথা ছিল, কিন্তু হ্যালো, হ্যাঁ স্যার বলুন। স্যার, কিছু শুনতে পাচ্ছি না। স্যার 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি অথর্ব বলছি। আরে কি হলো? আরে টিভিটা বন্ধ করে দিলে কেন? আরে আমার ফেভারিট প্রোগ্রাম চলছিল তো। হ্যাঁ। মা, কি? বাবার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? তার 2 দিন পরে আমরা বাবার লাশটা পাই। এই পাশের শ্মশানেই আমরা তার শেষকৃত্য সম্পন্ন করি। এটা তুমি কি করে জানলে যে ওই লাশটা তোমার বাবা মানে সন্তোষ সাতস্কারেরই? স্যার, লাশ অনেকটাই পুড়ে গেছিল। রেলওয়ে বার্থ রেকর্ড থেকে পরিচয় জানা গিয়েছিল, আর বাবার সিটেই ওনার লাশ পাওয়া গেছিল। তোমার কাছে ওনার ডেথ সার্টিফিকেট আছে তো? হ্যাঁ স্যার। সেটার কপি আর তোমার বাবার 1 কপি ফটো আমাদের দরকার। নিয়ে আসছি স্যার। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম উনি মারা গেছেন 1 বছর হয়ে গেছে, আর আপনি এখন জিজ্ঞাসাবাদ করছেন? সেটা আমি আগেরবারও শুনেছিলাম। কি যুগ পড়ল! মৃত মানুষের সম্পর্কে তদন্ত করতেও পুলিশ আসছে। এই নিন স্যার, ওনার ছবি আর ডেথ সার্টিফিকেট। লাগেনি তো? না স্যার। এই শোনো, এটা অথর্বর মাথার চুল। ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দাও। স্যার, গত বছরই ট্রেন অ্যাক্সিডেন্টে সন্তোষ মারা গেছে। সাহেব, অলকার কিন্তু মনের জোর আছে। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে এই বিজনেসটাকে দাঁড় করিয়েছে। এই দেখুন না, আশেপাশে যত কোম্পানি আছে, অফিস আছে, সব জায়গায় ওই খাবার দেয়। জানি না ইন্স্যুরেন্সের কত টাকা পেয়েছে, কিন্তু এইটুকু জানি যে ইন্স্যুরেন্সের মোটা টাকা পেয়েছে। টাকা পয়সাই তো স্যার সব ঝগড়া লাগিয়ে দেয়, তাই না? রোজ 2 ভাইয়ের মধ্যে ইন্স্যুরেন্সের টাকা নিয়ে ঝগড়া হতো, প্রত্যেক দিন মারামারিও হতো স্যার। একদিন তো অলকা দেবী নিজে এসে ওদের মারামারি থামায়। আমাকে আবার টাকার হিসেবটা দে। আর কতদিন আমি এইভাবে লোকের মুখে নিজের খিল্লি শুনবো? কোত্থেকে হিসেব দেবো? টাকা থাকলে তো হিসেব দেবো। এই সমস্ত গল্প দিস না আমার সামনে। ইন্স্যুরেন্সের টাকায় আমারও ভাগ আছে, আমিও নিজের বিজনেস করতে চাই। বললাম না টাকা নেই, বুঝতে পারছিস না তুই? পারবো না তোর হিসেব দিতে। যা শুনুন দেখি। জানি জানি তুই নিজেই সব টাকা হজম করতে চাস। দেখবি তুই কি করি। আমি দেখাচ্ছি তোকে। আরে আরে অথর্ব, শোনো না, কি হচ্ছে রে? হ্যাঁ, কি হচ্ছে এসব? কোনো লজ্জা আছে তোর? বড় দাদা হয়ে ছোট ভাইয়ের গায়ে হাত তুলছিস? নিয়ে যাও, নিয়ে যাও, ওকে ভেতরে নিয়ে যাও। আরে যা, চলো চলো এখান থেকে। কি রে তুই? হ্যাঁ, এত তাড়াতাড়ি তোকে বড় হতে হবে? হ্যাঁ, কেউ কিছু বলেছে নাকি তোকে যে তুই এত? কি ব্যাপার?
আপনাদের কি দরকার? হ্যাঁ, কারোর বাড়িতে ঝগড়াঝাটি হলেই অমনি চলে এলো উকি দিতে। যাও যাও, এখানে সার্কাস চলছে নাকি? স্যার, আমরা রেল স্টেশনে আর প্রতিবেশীদের জিজ্ঞেস করে একটাই কথা জানতে পেরেছি যে সত্যি সন্তোষ সাতস্কার 1 বছর আগে মারা গিয়েছিলেন। ডেথ সার্টিফিকেটও মিথ্যে নয়। আর একটা কথা জানতে পেরেছি স্যার, সন্তোষ সাতস্কারের 25 লাখ টাকার ইন্স্যুরেন্স আছে, যেটা ফ্যামিলি পেয়েছে, আর রেলওয়ের তরফ থেকে 5 লাখ টাকার অ্যাডিশনালও পেয়েছে। এই 30 লাখ টাকার জন্যই ওর ছেলেদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকতো। এছাড়া কারোর উপরে সন্দেহ করার কোনো কারণ পাচ্ছি না। না, কিন্তু মোরে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া বা তার জন্য ঝগড়া হওয়া কোনো এত বড় ব্যাপার নয় যে তার জন্য কাউকে তুলে আনা যায় বা কাউকে সাসপেক্ট করা যায়। আর তাছাড়া এটা এখনো প্রমাণিত হয়নি যে সত্যি ওই লাশটা সন্তোষ সাতস্কারেরই। স্যার, স্যার, আরনালা বিচে একটা মানুষের কাটা মুন্ডু পাওয়া গেছে। এটা স্যার এই বডিরই যে অংশটা আপনি পেয়েছেন, আর এর মাথায় বারবার আঘাত করে মারা হয়েছে। তারপর মারবার ধরুন 4 থেকে 5 ঘন্টা পর বডিটাকে টুকরো করা হয়েছে, সেটা কোনো ধারালো অস্ত্র দিয়ে। যদি ওই বডিটা সন্তোষ সাতস্কারেরই হয়ে থাকে তাহলে উনি 1 বছর আগে কি করে মারা গেলেন? আর যদি তা না হয় তাহলে এই লোকটা কে ছিলেন? সন্তোষ সাতস্কারের বাড়ির লোকদের, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদকে, ডেথ সার্টিফিকেটকে মিথ্যে বলা যায় না। পুলিশের এখন সব আশা এসে টিকেছিল অথর্ব এবং ডেড বডির ডিএনএ রিপোর্টের উপর। সেটা যদি হাতে চলে আসে তাহলে পুলিশের অনেক মুশকিল আসান হয়ে যাবে, আর পুলিশ এই তদন্তকে একটা দিশা দিতে পারবে। স্যার, ডিএনএ রিপোর্টও চলে এসেছে, আর ডিএনএ রিপোর্ট অনুযায়ী অথর্ব ডিএনএ ডেড বডির ডিএনএর সাথে ম্যাচ করছে। মানে লাশটা সন্তোষ সাতস্কারেরই। সেই একই কথা, একটা লোক দুবার কি করে মরতে পারে? আর একটা কথা জানতে পেরেছি স্যার, সন্তোষ সাতস্কারের যে ফটো আমরা যে মহারাষ্ট্রের পুলিশ স্টেশনে মেল করেছিলাম, সেটা নাসিক পুলিশ স্টেশন থেকে রিপ্লাই এসেছে। ওরা বলছে ঠিক এই একই লোকের মিসিং কমপ্লেন ওখানেও করা হয়েছে, কিন্তু তার নাম সন্তোষ সাতস্কার নয়, ললিত গাইতন্ডে। একরকম দেখতে লোক নাসিকেও ছিল। মরে কমপ্লেন যে করেছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব লাশ শনাক্তকরণের জন্য ডেকে পাঠাও। এই কেসটার সূত্র এক জায়গায় নয়, বরং অনেক জায়গায় ছড়িয়ে আছে। ওকে স্যার। স্যার, ললিত আমার স্বামী ছিল। বিয়ে কবে হয়েছিল আপনাদের? 11ই মার্চ 2013-তে আমরা বিয়ে করি। আপনাদের দুজনের প্রথমবার সাক্ষাৎ কবে হয়েছিল? এই 1.5 বছর আগে। ললিত একটা কাজের জন্য নাসিকে এসেছিল তখন। উনি মারা গেছেন 1 বছর হয়ে গেছে। আমরা রোজ একে অপরের সাথে দেখা করতাম, আর তারপর বুঝতেই পারিনি যে কবে। তারপর আমরা বিয়ে করি। আমি ভয় পাচ্ছিলাম যে এরকমই কিছু একটা হতে চলেছে। জানতেন মানে? স্যার, আমার প্রথম স্বামী যে আছে, ও ললিতকে হুমকি দিত, মেরে ফেলবে, শিক্ষা দেবে। কেন মেরে ফেলবে? কি শিক্ষা দেবে ওকে? স্যার, ও ললিতকে খুব হিংসা করত, ওকে দেখে জ্বলতো। রোজ বাড়ি বয়ে এসে ললিতের সাথে ঝগড়া করত, মিথ্যুক, ঠকবাজ বলতো ওকে। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। ললিত গাইতুন্ডে? হ্যাঁ, তোর নাম ললিত গাইতুন্ডে, তাই তো? কি করছিস কি? তুই না কাবেরীকে বোকা বানাতে পারিস, কিন্তু আমাকে নয়, বুঝলি? আমি জানি তুই কতটা ফালতু লোক। এই দেখ, এখনো সময় আছে, এখান থেকে বেরিয়ে যা, না হলে আজ কিন্তু আমি তোকে বাঁচতে দেবো না। দুশান্ত, আমি দুশান্ত, দুশান্ত, ছাড়ো ওকে, দুশান্ত। কাবেরী,
তুমি জানো না এটা কত বড় ফ্রড লোক? ও যেরকমই হোক আমার চলবে। তুমি বেরো এখান থেকে। আরে রে, কিন্তু তুমি দয়া করো আমাদের ওপর, বেরো এখান থেকে। যা বেরো বলছি। এভাবে বোকা বানিয়েছিস না তুই ওকে? এই দেখ তোর কি হাল করব তুই দেখে নিস। ছাড়বো না তোকে আমি। আপনি ওর নামে পুলিশে কমপ্লেন কেন করেননি? স্যার ললিত খুব ভদ্র মানুষ। ও বাড়ির অশান্তি পুলিশ স্টেশনে নিয়ে যেতে চায়নি। আর ওর রিয়েল এস্টেটের কাজেও কিছু সমস্যা ছিল। আর ওর বাইরে যাতায়াত লেগেই থাকতো। তারপর কিছুদিন পর আমার মা অসুস্থ হয়ে যান। ওনার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল, সেটা নিয়েও খুব দুশ্চিন্তায় ছিল। এইবারে ললিত আমার মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতেই বাইরে গিয়েছিল। আমার পুরো বিশ্বাস স্যার দুষ্যন্তই নিশ্চয়ই কিছু করেছে, আর ও আমাকেও ছেড়ে দেবে না। রিয়েল এস্টেটের কাজের জন্য শহরের বাইরে কেন যেত, আর কত টাকা কামাতো? স্যার সে বিষয়ে ঠিক বলতে পারবো না। প্রথমে তো লাখ টাকার বেশি উপার্জন হতো, কিন্তু কাজ কমতে থাকায় লাখটাই হাজারে চলে এলো। ললিতের কাজকর্ম ঠিক মতন হচ্ছিল না। ললিত সবসময় টেনশনে থাকতো। ঠিক আছে, আপনি যেতে পারেন, কিন্তু হয়তো আপনাকে আবার আসতে হতে পারে। পাওয়ার ম্যাডাম, ওনাকে নিয়ে যান। ওনারা দুষ্যন্তের ফোন নাম্বার, ব্যাংক ডিটেলস সব নিয়ে নিন। একটা লোক যে 1 বছর আগে মারা গেছে, নাসিকে কাবেরীর সঙ্গে 1 বছর ধরে রয়েছে। তারপর পুলিশ ও লাশটা টুকরো টুকরো করে পায়, যাকে হয়তো 15 দিন আগে মারা হয়েছে। একটা লোক যার 2টো স্ত্রী, 25 লাখ টাকার ইন্স্যুরেন্সের প্ল্যান। দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী এসব ব্যাপার মেনে নিতে চায় না। মরে এই কেসে একটু কিছু নয়, অনেক কিছু খোলা বাকি আছে। একটা কাজ করো, তুমি এখানে থেকে সন্তোষ সাতস্কারের ব্যাপারে খোঁজ খবর নাও। আমি নাসিকে গিয়ে দুষ্যন্ত আর ললিতের খবর নিই। এই দোকানটা আপনার? ওকে, হ্যাঁ স্যার। কি করেছিল ললিত? স্যার ওই ললিত একেবারে ফ্রড আর মিথ্যেবাদী লোক। ও আমার সংসার ভেঙেছে, বিয়ে ভেঙেছে। আর সব থেকে বেশি রাগ আমার এই ব্যাপারটাতে হয়েছে যে ও কাবেরীকে সরিয়ে নিল। কিন্তু স্যার ওর জন্য আমি ওর প্রাণ নিতে পারি না স্যার। তুমি কি করে জানলে যে ও মিথ্যেবাদী আর ঠক ছিল? স্যার হয়েছে যে এখন ও নিজেকে স্টেট এজেন্ট বলে, কিন্তু এই এরিয়াতে ওর নামে একটাও এগ্রিমেন্ট নেই। এমনকি ওর নামে কোনো রেন্ট এগ্রিমেন্টও নেই। ও যে মোবাইলটা ইউজ করতো ওটাও আমার বউয়ের নামে ছিল স্যার, কাবেরীর। আর ও কাবেরীকে ওর আগের জীবন সম্পর্কে, পরিবারের সম্পর্কে কখনো কিছু জানতে দেয়নি। আমার তো পুরো সন্দেহ আছে যে ওর কোনো না কোনো ঝামেলা নিশ্চয়ই আছে। জয় হিন্দ স্যার। স্যার আমাদের সন্দেহ একদম ঠিক। সন্তোষ ইন্স্যুরেন্সের টাকার জন্যই নিজের মৃত্যুর মিথ্যে নাটক করেছে। আর যখনই ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যায়, ও 1 সপ্তাহের মধ্যেই কাবেরীকে বিয়ে করে নেয়। আর কল রেকর্ড অনুযায়ী কাবেরী আর অথর্বর মধ্যে অনেকবারই ফোনে কথা হয়েছে। সন্তোষ নিখোঁজ হওয়া 2 দিন আগেও। মনে তুমি সাতস্কার পরিবার আর কাবেরীর ব্যাংক অ্যাকাউন্ট কি ভালোভাবে চেক করেছো? কিছু পাওয়া গেল সেখান থেকে? ইয়েস স্যার। স্যার এখন এটা কাকতালীয় না প্ল্যানিং সেটা আমাদের বার করতে হবে। কারণ আগের বছর 14ই মে অথর্ব নিজের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা তুলেছিল। আর ললিত 15ই মে কাবেরীর নাসিকের অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা করে দেয়। আর এই কাকতালীয় ব্যাপার অনেকবার হয়েছে স্যার। তাহলে তো পুরো চান্স যে এটা কাকতালীয় নয়, এটা প্ল্যানিং। মোরে তুমি কাবেরীর সঙ্গে অথর্বর ফোনের ব্যাপারে কথা বলেছো? ইয়েস স্যার। এই নাম্বারটা আপনি চিনতে পারছেন? আপনার মোবাইল থেকে অনেকবার এই নাম্বারে ফোন করা হয়েছে। এই নাম্বারটা অথর্ব সাতস্কারেরই তো? না স্যার, আমি এই নামের কোনো লোককেই চিনি না। আর এই নাম্বারে আমি কখনো কল করিনি। এই অথর্বর কোনো না কোনো কানেকশন আছে এই হত্যার সঙ্গে। একটা কাজ করো, অথর্বকে পুলিশ স্টেশনে একটু ঘুরে যাওয়ার জন্য ডেকে পাঠাও। ইয়েস স্যার। দেখো, আমাদের কাছে প্রমাণ আছে যে তুমি জানতে সন্তোষ বেঁচে আছে। তোমার সঙ্গে ওর নিয়মিত কথাও হতো, ইন্স্যুরেন্সের টাকাও এদিক ওদিক হয়েছে। এবার কোনো চালাকি না করে সমস্ত কথা পরিষ্কারভাবে খুলে বলো।
কারণ আমরা যদি বার করি তাহলে তোমার এই চালাকি আর ভালোর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। ফ্রড তো তুমি করেইছো, নিজের বাবাকে কেন মেরেছো? স্যার আমি আমার বাবাকে মারিনি স্যার। স্যার আমি আমার বাবাকে কেন মারবো স্যার? বরং মারা যাওয়ার পরে ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার আইডিয়া ওনারই ছিল স্যার। আমরাও জানি যে এটা কথা বলবার সময় নয়, কিন্তু কি করব, টাকা তো দিতেই হবে, তাই না? ব্যবসা ব্যবসার জায়গায়। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, কিছুদিন আর সময় দিন। আমরা আপনাদের সমস্ত টাকা দিয়ে দেব স্যার। কিছুদিন আগেই বাবার মৃত্যু হয়েছে, সবাই খুব শোকাহত ছিল। তখনই হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো। হ্যালো, আমার কাছে একটা খবর আছে তোমার বাবার ব্যাপারে। বাবা, বাবা তুমি বেঁচে আছো? তাহলে ও কে ছিল যাকে তুমি তোমার বাবা ভেবে অন্তিম সংস্কার করেছো, সেই লোকটিকে আমি আমার টিকিটটা দিয়ে দিয়েছিলাম। আমার মুম্বাই আসা ক্যান্সেল হয়েছিল, কিন্তু ওনাকে যে কোনোভাবেই মুম্বাইতে পৌঁছতেই হতো, সেই জন্যই সে আমার বাড়িতে গিয়ে শুয়ে পড়েছিল। বাবা যদি তুমি বেঁচে ছিলে তাহলে বাড়ি এলে না কেন? দেখো বাবা, আমি মরে গেলে সবারই খুবই সুবিধে, কাগজে কলমে তো আমি মরেই গেছি। এসব থাক বাবা, আমার একটা কথা মন দিয়ে শোনো। দেখো, আমি একটা 25 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স পলিসি করেছিলাম। অলোকা আর তোমরা দু ভাই গিয়ে ওই ব্যাপারে ক্লেম করো, আমরা তারপর টাকাটা ভাগ করে নেব। দেখো বাবা, যদি তুমি বিজনেস করতেই চাও তাহলে লোকজনের কাছে ধার মিটিয়ে তুমি তোমার বিজনেস করো, আর আমাকে নতুন জীবনে আনন্দে থাকতে দাও। বাবা কিন্তু দেখো বাবা, আমি এমনিতেও অলোকার জীবনে আর কোনোদিনই ফিরে আসবো না। স্যার, আমার বাবার কথা শুনে একদমই ভালো লাগেনি। বাবা তখন কোনোভাবেই বাড়ি আসার জন্য রাজি ছিলেন না, আর তখন আমারও বিজনেসের জন্য টাকার দরকার ছিল। ব্যাস সেই লোভেই আমি বাবাকে হ্যাঁ বলেছিলাম। মা খুব ভেঙে পড়েছিল, এমন মনে হতো উনি বেঁচে থাকার ইচ্ছেটাই ছেড়ে দিয়েছিলেন। কখনো কখনো মনে হতো যে মাকে সত্যি বলে দিই বাবা বেঁচে আছেন, কিন্তু আমার লোভ আমাকে সবসময় আটকে রাখলো। আর তারপর আমি প্রত্যেক মাসে মায়ের থেকে চেকে সই করানো শুরু করলাম, আর বাবাকে তার ভাগ দিতে থাকলাম। মা, আমি বলছিলাম যে ইন্স্যুরেন্সের টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, তো বাবার কাছ থেকে যারা টাকা পেত তাদেরকে টাকা দিয়ে আমরা হিসেব মিটিয়ে নিই। তা না হলে বাবা চলে যাওয়ার পরেও লোকে বাবার নামে নিন্দে করবে। আসছি আমি মা। টাকা নেওয়ার পরে বাবার আর কোনো খোঁজ ছিল না, আর গত কিছু মাস ধরে বাবা আবার টাকা চাওয়া শুরু করে। এমনকি গত মাসেও তো প্রতি 2-3 দিন অন্তর টাকার কথা বলতো। এখন আপনিই বলুন কোত্থেকে আনবো এত টাকা? এই জন্য বাবাকে আমি পরিষ্কার করে বললাম, বাবা 12 লাখ টাকার বেশি তোমাকে দিয়ে দিয়েছি, রোজ কোত্থেকে টাকা আনবো? এই 3 দিন আগেই তোমাকে টাকা দিলাম, আর এসব কি 2-3 দিন ছাড়াই তুমি এখানে চলে আসো? কেউ দেখে ফেললে না জেলে যেতে হবে তোমাকে। আমাকে শেখাস না জেলের ব্যাপারে। আমি যদি জেলে যাই সঙ্গে কিন্তু তুইও যাবি, কারণ ইন্স্যুরেন্সের টাকা তুইও খেয়ে বসে আছিস, বুঝেছিস? জেল দেখাচ্ছে। আর একটা কথা, আমার এখনই 50,000 টাকা চাই, আর্জেন্ট। আমি এখান থেকে নড়বো না যতক্ষণ না টাকা পাচ্ছি। তুই কি করবি, কেমন ভাবে করবি আমি কিছু জানি না, আমার টাকা চাই এক্ষুনি, ব্যাস। ঠিক আছে, আমাকে 1 রাতের সময় দাও, বড় অ্যামাউন্ট, জমা করতে সময় লাগবে।
ততক্ষণ তুমি আমাদের গোডাউনে থাকবে। একটা রাত্রে, তার মানে কিন্তু একটাই রাত্রি, মাথায় রাখিস। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। পরের দিন আমি মায়ের থেকে চেক সাইন করালাম, ব্যাংকে গিয়ে টাকা তুললাম আর গোডাউনে গেলাম। বাবা, আমার বাবার জন্য খুব ভয় লেগেছিল স্যার। আর এই কথা আমি কাউকে বলতেও পারতাম না। এত রক্ত কোত্থেকে এলো, কেন এলো, বাবা কোথায় চলে গেল, আমি কিছুই জানতাম না। আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু জানি না। তুমি তোমার বাবাকে খুন করেছো কি না সেটা আমরা খোঁজ নিয়েই নেব, কিন্তু তুমি ওর সাথে মিলে যে ফ্রড করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। চলো এখন এটা বলো যে এই গোডাউনটা কোথায়? মোরে সন্তোষ যে টাকার জন্য নিজের ছেলের সঙ্গে মিলে এই প্ল্যানটা করেছিল, হতে পারে যে সেই টাকার জন্য ফ্যামিলির অন্যান্য লোকেরাও এই প্ল্যানে সামিল। সবার উপর নজর রাখো। খুনির তো এখনো কোনো সূত্র বার করা যায়নি, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি সে ধরা পড়বে। আচ্ছা, তুমি মার্ডারের সময় অথর্বর ফোন লোকেশন চেক করেছিলে? হ্যাঁ স্যার, ওর ফোন লোকেশন বাড়িরই দেখাচ্ছে। বাকি বাড়ির লোকেদেরও চেক করো। ইয়েস স্যার। অথর্বের বয়ান এবং ব্যাংক ডিটেল দেখলে বোঝা যাবে যে এই সব খেলা ইন্স্যুরেন্সের টাকার জন্য হয়েছিল, আর একজন মানুষ যে মারা গিয়েছিল তাকে আবার মারা হয়েছিল। এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে গোডাউনে পাওয়া রক্ত সন্তোষেরই ছিল, আর রক্ত যে মাত্রায় পাওয়া গিয়েছিল তাতে এটাই প্রমাণিত হচ্ছিল যে সন্তোষকে ওখানেই মেরে টুকরো টুকরো করা হয়েছিল। সন্তোষ ওরফে ললিতের খুনি কে ছিল তার খোঁজ এখনো পাওয়া যায়নি, কিন্তু ওর পরিবারের সবাই পুলিশের সন্দেহের তালিকায়। কে ছিল ওর খুনি? পুলিশের সন্দেহের তীর অথর্ব, দুষ্যন্ত আর কাবেরীর দিকে ছিল, কিন্তু আরো কেউ ছিল যে এখনো পর্যন্ত পুলিশের চোখের আড়ালে, আর সন্তোষকে খুনের জন্য তার কোনো উদ্দেশ্য ছিল। স্যার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সন্তোষের মৃত্যু দেওয়ালে বারবার মাথা ঠোকার ফলেই হয়েছে। আর আমার মনে হয় এই খুনটা অথর্বই করেছে, কারণ যে ছেলে নিজের বাবার ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নিতে পারে আর তার মৃত্যু প্রমাণ করার জন্য তাকে মারতেও পারে। মোরে সন্তোষকে মারার মোটিভ শুধুমাত্র অথর্বের কাছে নয়, কাবেরী আর দুষ্যন্তের কাছেও রয়েছে। হতে পারে যে কাবেরী এটা জানতে পেরে গেছিল যে সন্তোষই ললিত, অথবা দুষ্যন্ত নিজের সংসার ভেঙে যাওয়ার বদলা নিতেই ওকে হত্যা করেছে। মোরে আরো একটা নাম আছে যার কাছে সন্তোষকে মারার মোটিভ থাকতে পারে। কে হতে পারে? কার নাম স্যার? সন্তোষের প্রথম স্ত্রী অলকা। একদম হতে পারে স্যার, কারণ এই কেসে প্রথম থেকেই ওনার কথা অন্যরকম ছিল। আর গোডাউন থেকে যে ভাঙা লাল চুড়ি পাওয়া গেছে, ঠিক তেমনই চুড়ি ওনাকে আমি হাতে পড়ে থাকতে দেখেছি। মৃত মানুষের বিষয়ে তদন্ত করছে পুলিশ আজকাল। মোরে অলকাকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাও। হতে পারে এটাই সেই সূত্র যেটাকে আজ পর্যন্ত আমরা ঠিকমতো খুঁজে দেখিনি। ওকে স্যার। স্যার, এটা সেই রেজিস্ট্রেশনের ফাইল যার মধ্যে স্যার, অলকা ম্যাডামকে নিয়ে এসেছি। খুব শক্ত হাতে ধরে রেখেছেন আপনার সংসার, আপনার পরিবারকে। দেখে তো মনে হয় যে আপনার ওপর কোনো ব্যাপারের কোনো প্রভাবই কখনো পড়ে না। কেন, কোনো প্রভাব পড়ে না তো? এটা কঠিন মানসিকতা না দুঃখ? দুঃখ এটাই যে মানুষটার বিধবা সেজে আপনি বেঁচে আছেন সে 20 দিন আগে পর্যন্ত বেঁচে ছিল, অন্য একটা মহিলার সঙ্গে সংসার করছিল, সেটা আপনি জানতে পেরে যান। আর জানতেই আপনার এই দুঃখ এমন একটা রাগ আর প্রতিহিংসার পর্যায়ে পৌঁছয় যে আপনি তাকে সত্যি সত্যি হত্যা করে ফেললেন। এই বিধবা সেজে থাকার চেয়ে সত্যিকারের বিধবা হয়ে যাওয়াই মনস্থির করলেন। বলুন, সত্যি তো? সেই জন্যই মেরে ফেললেন না ওকে, নাকি অন্য কোনো কারণ ছিল? হ্যাঁ, এই কারণে মেরেছিলাম ওকে।
ওর মিথ্যা মৃত্যুর সত্যি নাটকটা আপনি কি করে জানলেন? এই কয়েকদিন আগে যখন ও নাও এখানে সই করো। মা, চেক সাইন করার আগে দাদাকে তো একবার জিজ্ঞেস করবে নাকি? প্রতিদিন তোমাকে দিয়ে একটা একটা করে কিসের চেক সাইন করায়? হ্যাঁ রে অথর্ব, এই প্রশ্নটা আমিও তোকে করব ভেবেছিলাম। এই তো পরশুদিন একটা চেক সাইন করিয়েছিস, এত কাকে টাকা দিতে হবে? মা, এ তোমাকে বললো আর তুমি আমাকে জিজ্ঞেস করছো? বিশ্বাস করো না তুমি আমাকে? আরে এখন দেরি হচ্ছে, আমি এসে বলছি তোমাকে। অথর্ব সোজা উত্তর দেয়নি, তখনই ওর ওপর আমার সন্দেহ হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাকে জীবিত দেখে আমার যে আনন্দ পাওয়ার কথা ছিল, সেই আনন্দ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আমি এই কথাটা বুঝতে পারলাম যে ওর আমাকে কোনো প্রয়োজন নেই, ওর তো ইন্স্যুরেন্সের টাকা প্রয়োজন। আর তারপরে আমি ঠিক করলাম যে একে উচিত শিক্ষা আমি দেব। বাড়িতে এসে আমি সবাইকে মিথ্যে কথা বললাম যে আমার এক বান্ধবী আছে, সে অসুস্থ, তার জন্য আমি গ্রামে যাচ্ছি। আমি ওকে অনুসরণ করলাম নাসিক অব্দি। ওখানে গিয়ে দেখলাম ও কোনো অন্য মহিলার সাথে থাকে। মানে আমাকে ছেড়ে যেতে ওর কোনো অসুবিধাই ছিল না। তারপর অথর্ব চেক সাইন করানো অবধি আমি অপেক্ষা করছিলাম। 2 দিনের মধ্যেও আমাকে দিয়ে চেক সাইন করায়। আমি বুঝে গেছিলাম যে ও এসেছে, আর এসেছে যখন তখন গোডাউনেই থাকবে। সেজন্য অথর্ব যাওয়ার আগেই আমি গোডাউনে পৌঁছে গেছিলাম। যেই অথর্ব ওখান থেকে বেরোলো, আমি ভেতরে গেলাম। আমি যেই ভেতরে গেলাম তখন ও আমাকে থেকে ঘাবড়ে গেল। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, আমি কথা বলছিলাম, কিন্তু ও কিছু শুনতে চাইছিল না। তারপর আমাদের কথা তর্ক অবধি পৌঁছে গেল, আমাদের ঝগড়া শুরু হয়ে গেল। আমি রাগে পাগল হয়ে গেছিলাম। আমি রেগে গিয়ে ওকে মারলাম, ওকে কেটে দিলাম, তারপর টুকরো টুকরো করে আমি ফেলে দিলাম। কি করে মারলেন আপনি ওকে? মানে কি দিয়ে মারলেন? ওই গোডাউনে একটা লাঠি পড়েছিল, আমি ওটা দিয়ে মেরেছি। আর টুকরোগুলো কোথায় ফেললেন? রেল লাইনের ধারে। মোরে এই মহিলা মিথ্যে কথা বলছে। ফরেনসিক রিপোর্ট কি বলছে যে মৃত্যু কি জন্য হয়েছিল? দেওয়ালে বারবার মাথা ঠোকার ফলে। আর এই মহিলা বলছেন যে মাথায় ডান্ডা মারার জন্য মৃত্যু হয়েছিল। মানুষের টুকরো করার জন্য ছুরি নয়, চপার লাগবে, আর সেই সঙ্গে শক্তিও। যতই টুকরো করা হোক না কেন, ডেড বডির একটা নিজস্ব ওজন থাকে, তাই তো? এই একা মহিলা এত কিছু কি করে ম্যানেজ করলেন? আর সেটাও স্টেশনের ধারে ফেলার জন্য? মিথ্যে বলছেন উনি, কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। মোরে একটা কাজ করো, এই অলকার বাড়ির আশেপাশে মাংসের দোকানগুলোতে ভালো করে খোঁজ নাও যে কেউ 19শে ফেব্রুয়ারি ওদের দোকান থেকে কোন রকম চপার ভাড়া নিয়েছে বা কিনেছে, অথবা বন্ধুত্বের ক্ষেত্রে নিয়েছে কিনা। ওকে স্যার।
কি বাড়ি যাচ্ছিস? চল, তোকে তোর আসল বাড়িতে নিয়ে যাচ্ছি আমি। এই শোনো, গাড়িতে তোলো। স্যার কোথায় নিয়েছেন স্যার? ভালো করে একে দেখো, এ সেই তো যে তোমার থেকে চপার কিনেছিল? হ্যাঁ স্যার, এটা ওই ছেলেটাই স্যার। নে, শুধু শুধু কথা না বাড়িয়ে পরিষ্কার করে খুলে বল, কেন মেরেছিস নিজের বাবাকে? কারণ কারণ ও আমার মাকে ঠকিয়েছে। আমি আমার মাকে দেখেছি রাতের পর রাত ধরে বাবার কথা ভেবে কাঁদতে। তুই জানলি কি করে যে তোর বাবা বেঁচে আছে? ওই দিন আমার এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল, অনেক অতিথি আসার কথা ছিল। খাওয়ার জন্য বাসনপত্রের দরকার ছিল, এই জন্য আমি গোডাউনে গেছিলাম বাসনপত্র আনার জন্য। তখন আমি সেখানে বাবাকে দেখলাম। প্রথমে আমি ওনাকে দেখে খুশি হয়েছিলাম, পরে উনি আমাকে অন্য কথা বোঝাতে লাগলেন। শোনো বাবা, আমার একটা কথা শোনো। তোমার টাকা চাই তো? আমি দেবো তো, অনেক টাকা দেবো, কিন্তু কাউকে এটা বলবে না যে আমি বেঁচে আছি, তোমার মাকেও নয়। দেখো বাবা, আমি একটা অন্য জীবন কাটাচ্ছি, খুব শান্তিতে, আর আমি সেখানে খুব খুশিতে আছি। কিন্তু আমার মা তো খুশি নেই না। তুমি আমার মাকে কেন ঠকিয়েছো? কেন? যখন উনি আমায় বললেন যে উনি দ্বিতীয় বিয়ে করেছেন আর আমার মাকে ছেড়ে ওখানে সুখে আছে, তখন আমার খুব রাগ হলো। আমার মাকে বিধবা করে নিজে দ্বিতীয় বিয়ে করে ফুর্তি করছো। আমার মা রাতের পর রাত ধরে লুকিয়ে লুকিয়ে কাঁদে, আর তুমি অন্য মহিলার সাথে। ছাড়বো না আমি তোমাকে, ছাড়বো না। আমি এইসব বাড়ি গিয়ে আমার মাকে বললাম। মা আমাকে সবকিছু বুঝিয়ে শান্ত করলো, আর আমরা গোডাউনে গেলাম। মা মা দেখো আমি কি করে ফেলেছি। মা এইসব আমি জেনে বুঝে করিনি। মা ও তোমাকে ঠকিয়েছে মা। আর যখন এটা আমি শুনলাম আমার মাথায় রাগ উঠে গেছিল, এই জন্য আমি ভুলে করে ফেলেছি। মা শোন, তোর বাবা তো আমার কাছে 1 বছর আগেই মারা গিয়েছিল। তুই ভয় পাস না, আমি তোর মা না? হ্যাঁ, আমি একটা কাজ করি, তুই ভয় পাস না। আমি এই লাশটার কিছু একটা ব্যবস্থা করবো। এটাকে টুকরো টুকরো করে ফেলে দেবো। যদি তোকে কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে আমি সামলে নেবো, বুঝেছিস? এই মানুষটার জন্য আমি আমার সংসার ভাঙতে দেবো না। তুই ভয় পাস না, আমি আছি না। আমি ঠিক সামলে নেবো, সব সামলে নেবো, আমি আছি না। আমি আমার এলাকার মাটন দোকান থেকে মাটন কাটার চপার নিলাম, আর আমি আর মা গোডাউনে গেলাম। ওখানে আমি বাবার শরীর টুকরো টুকরো করে ফেললাম। তারপরের দিন শরীরের এই অংশগুলো ট্রেন থেকে আমি বিভিন্ন জায়গায় ফেলতে লাগলাম। আমি আমার ফোনটা বাড়িতেই রেখেছিলাম, যাতে কেউ আমাকে সন্দেহ না করতে পারে। অর্থের চাকচিক্য এবং তার মোহ মানুষকে এমনভাবে গ্রাস করে যে সে নিজের সম্পর্ক এবং নিজের পরিবারকে পর্যন্ত দেখতে পায় না, আর যেটা দেখতে পায় সেটাও সে না দেখার ভান করে। সন্তোষ সাতস্কার আর অথর্বের সঙ্গেও তেমনটাই হয়েছিল। সন্তোষ নিজের মৃত্যু সম্পর্কে মিথ্যে কোনো নিরুপায় অবস্থায় বলেনি, শুধু এই 25 লাখ টাকা তার বুদ্ধির উপর পাথর চাপা দিয়েছিল, আর তার প্রাণও নিয়ে নিল। কারণ সন্তোষ টাকার মোহ ছাড়েনি, আর সেই জন্য নিজের ছেলে অমরকে খুনি, নিজের স্ত্রী অলোকাকে অপরাধী, আর জীবন্ত অবস্থায় একজন বিধবা জীবন কাটাতে বাধ্য করল। আর অন্যদিকে ছিল কাবেরী, যে একটা নরক থেকে বেরিয়ে অন্য একটা মিথ্যে খারাপ মানুষের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছিল। ও এটা জানার কখনো চেষ্টাই করেনি যে এই লোকটা কে, কোথা থেকে এসেছে, যার শাস্তিও পেয়েছে। এমনটা একেবারেই ঠিক নয় যে যেটাকে সহজ মনে হবে সেটা সহজ এবং সঠিক। মানুষের প্রয়োজন হলো নিজেকে ভুল পথে যাওয়ার থেকে বাঁচানো,
ঠিক যে ভুলটা অথর্ব করে ফেলেছিল। অথর্ব যদি সন্তোষের সত্যিটা নিজের বাড়িতে বলে দিত, তাহলে এত দুর্ঘটনা, এতগুলো জীবন নষ্ট হওয়ার হাত থেকে হয়তো বাঁচত। টাকা, যা আপনার পরিশ্রম বা আপনার অধিকারের নয়, সেটা যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তায় চলেও যায়। অথর্বকে সন্তোষের সঙ্গে যুক্ত হয়ে ফ্রড করার জন্য, অমরকে সন্তোষকে খুনের জন্য এবং প্রমাণ লোপাটের জন্য, আর অলোকাকেও প্রমাণ লোপাটের জন্য শাস্তি দেওয়া হয়েছে। আজ ক্রাইম পেট্রোলের এই এপিসোডে আমার সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। তাহলে রাধিকা, আপনি ক্রাইম পেট্রোলের দর্শকদের আপনার ফিল্ম ফোবিয়া সম্পর্কে এবং আপনার চরিত্র সম্পর্কে কিছু বলুন। নিশ্চয়ই। 27শে মে আমার ছবি ফোবিয়া রিলিজ করছে। এই গল্পটা হলো মেহেকের। আত্মনির্ভর, আত্মসম্মান, আত্মবিশ্বাসে ভরপুর মেহেকের সাথে এক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাটা ওর মাথার উপর এমন এক চাপ ফেলে, এই দুর্ঘটনার পরে ও নিজেকে সম্পূর্ণভাবে অসুরক্ষিত মনে করে। ও ভয় পায়, বাড়িতে আর বাড়ির বাইরেও। ফোবিয়ার মূল মোটিভ মেয়েদের অসুরক্ষা আর তাদের সাথে হওয়া দুর্ঘটনাকে নিয়ে। এই দুর্ঘটনা তাদের ব্যক্তিত্ব আর জীবনকে তছনছ করে দেয়। মেহেক ভয় পায় কেন, আর কতটা সত্যতা আছে ওর ভয়ে? এই সব প্রশ্নের উত্তর আপনি ফিল্ম দেখার পরেই পাবেন। আর আমি আশা রাখছি আপনারা সবাই আমার মুভি ফোবিয়া এনজয় করবেন। আই এম শিওর যে দর্শকদের আপনার এই ফিল্ম খুবই ভালো লাগবে। তাহলে রাধিকা, ক্রাইম পেট্রোলের সব দর্শকদের তরফ থেকে, আমাদের গোটা টিমের তরফ থেকে আপনার ফিল্মের জন্য আপনাকে অনেক শুভেচ্ছা, যে আপনার ফিল্ম যেন সব স্তরে সফল হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখন আমি অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরও একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.